আমি আজিজ। আমার দাদার যে সময় বিয়ে হয় সেই সময় আমার বয়স হবে ১৯ বছর। আমি ১৯ বছরের তরুণ যুবক ছিলাম। আমি ১৯ বছরের হলেও আমার শরীর স্বাস্থ্য ভীষণ আকর্ষণীয় ছিল। কারণ আমি প্রত্যেকদিন নিয়মিতভাবে শরীরচর্চা করতাম। আমি নিজের শরীরের ভীষণ যত্ন করতাম। দাদার বিয়ের পরে আমার ভাবি প্রত্যেকদিন রাতে আমার কাছে ঘুমোতে আসতো। প্রত্যেকদিন রাত হতেই আমার ভাবি কোনো না কোনো বাহানায় আমার কাছে ঘুমোনোর বায়না করত। কিন্তু আমি ভাবির পাশে ঘুমোতে ভীষণ লজ্জা পেতাম। কারণ আমার ভাবি ঘুমের ঘোরে কখনো আমাকে জড়িয়ে ধরে নিত, কখনো বা আমার পায়ে নিজের পা রেখে দিত। কিন্তু সেদিন আমার ভাবি যখন আমার কাছে শুয়েছিল, তখন সে অর্ধেক রাতে আমাকে হঠাৎ করে জড়িয়ে ধরে। তারপর ভাবি যখন আমাকে জড়িয়ে ধরে, তখন আমার মনের মধ্যে একটা আলাদা রকম অনুভূতি জাগে। তারপর আমি নিজের আবেগ ও উত্তেজনা ধরে রাখতে না পেরে বৌদির সঙ্গেই বন্ধুরা, আজকের গল্পটি শুনে আপনারাও চমকে উঠবেন। শেষ পর্যন্ত আমার ও ভাবির সঙ্গে কি হয়েছিল সেটা জানতে পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। আমরা দুই ভাই, আলাদা স্বভাবের ছিলাম। আমার দাদার নাম আরফাজুল শেখ। আমার দাদা খুব শান্ত মেজাজের ছিল এবং আমি খুব উগ্র স্বভাবের ছিলাম। কেউ আমার সঙ্গে কোনো অন্যায় করলে আমি তাকে ছেড়ে কথা বলতাম না। এমনকি প্রয়োজন হলে আমি মারধর করে বিপরীত পক্ষকে হারিয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরে আসতাম। ছোটবেলায় বাবার মারা যাওয়ার পরে দাদার ভালোবাসা পেয়েই বড় হয়ে উঠেছিলাম। দাদার বিয়ের পরে তো সব কিছু ঠিকই ছিল। আমি নিজের মতো করে নিয়মিত সকাল ও বিকেলে শরীর চর্চা করতাম। এমনকি আমি নিজের শরীরের প্রতি এত বেশি সচেতন ছিলাম যে আমি একটা জিম জয়েন করেছিলাম এবং সেই জিম সেন্টারে নিয়মিত যেতাম। আমি গত বছর গ্র্যাজুয়েশন পাস করেছিলাম। তারপর চাকরির জন্য একটা সেন্টারে কোচিংও নিচ্ছিলাম। এমন নয় যে আমি কোনো কাজকর্ম করতাম না বলে সারাদিন বাড়িতেই বসে নিজের সময় নষ্ট করতাম। আমিও নিজের কাজে ব্যস্ত থাকতাম। আমার দাদা প্রত্যেক দিনের মতো সকালবেলা খাওয়া দাওয়া করে অফিসে চলে যেত এবং সন্ধেবেলায় অফিস থেকে বাড়ি ফিরে আসতো। দাদার বাড়ি ফিরতে কখনো আবার রাতও হয়ে যেত। দাদা অনেক বেশি ব্যস্ত থাকতো, তাই বাড়ির সমস্ত বাজারঘাট আমিই করে দিতাম। আমি দাদাকে ভীষণ ভালোবাসতাম। দাদাও আমাকে ভীষণ ভালোবাসতো। আর অন্যদিকে মা ও ভাবি, তারা দুজনে মিলে সংসারের সমস্ত কাজকর্ম করত। তারপর দাদার বিয়ের ১ সপ্তাহ পরে ভাবি যখন তার মায়ের বাড়ি থেকে ফিরে আসে, তখন আমরা সবাই মিলে একসঙ্গে যখন খাওয়া-দাওয়া করছিলাম, তখন ভাবি আমার মাকে বলল, "মা, আজ বিকেলে আমি ঘুরতে যেতে চাই। আর আজিজও আমাদের সঙ্গেই যাবে।" মায়ের কিছু বলার আগেই আমি ভাবিকে বললাম, "ভাবি, তুমিও দাদা ঘুরে এসো না। আমি যেতে পারবো না, কারণ আমার জিম ক্লাস আছে।" ভাবি তখন সবার সামনে আমার হাত ধরে বলল, "আজিজ, তুমি এত অহংকার দেখাচ্ছ কেন? আমি কত ভালোবেসে তোমাকে বলছি।" ভাবির কথায় আমি যখন রাজি হয়নি, তখন ভাবি আমার মায়ের হাত ধরে বলল, "মা, দেখতে পাচ্ছেন তো আপনার ছোট ছেলে কত অহংকার দেখাচ্ছে? তাই এবার আপনিই কিছু বলেন, যাতে আজিজ আমাদের সঙ্গে ঘুরতে যায়।" ভাবির কথা শোনার পরে আমার দাদা ও মা আমাকে যেতে বলেছিল এবং আমি তাদের কথার অমান্য করতে পারিনি। তারপর বিকেলবেলা আমরা তিনজনে যখন বাইরে ঘুরতে বেরোই, তখন আমার ভাবি একটা ফুটপাতে চা খাওয়ার জন্য জেদ করেছিল। তারপর আমরা তিনজনে সেখানে গিয়ে চা খাই এবং সেখানে ২-৩টে ছেলের সঙ্গে আমার মারামারিও হয়ে যায়। আমি খুব ক্রোধিত হয়ে সেই ছেলেদের অনেক মেরেছিলাম। আসলে আমরা যখন চা খাচ্ছিলাম, তখন কিছু ছেলে আমার ভাবির শরীর নিয়ে খুব নোংরা মন্তব্য করেছিল। আসলে আমার ভাবি খুব সুন্দরী ছিল দেখতে। তারপর ওই ছেলেরা যখন আমার ভাবিকে নোংরা মন্তব্য করে, তখন আমি অনেক রেগে গেছিলাম। দাদা আমার রাগ দেখে বলেছিল, "আজিজ, এইসব রাস্তার ছেলেদের সঙ্গে ঝামেলা করে কোনো লাভ নেই। তাই ওদের দিকে কান দিস না।" আমি দাদার কথা শুনে নিজেকে ধরে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু ওই ছেলেরা যখন আরও বাজেভাবে আমার ভাবিকে নোংরা মন্তব্য করেছিল, তখন আমি নিজের রাগ চেপে রাখতে না পেরে ওই ছেলেদের অনেক মেরেছিলাম। আমি নিজের ভাবিকে মা সম্মান মনে করতাম। তাই আমি এটা কখনোই চাইনি
যে আমার মা সম্মান ভাবিকে কেউ নোংরা কথা বলবে বা খারাপ দৃষ্টিতে তার দিকে কেউ তাকাবে। ওই ঘটনার পর থেকে আমার ইচ্ছে করতো না ভাবির সঙ্গে কোথাও বাইরে যেতে। কিন্তু আমার ভাবি প্রত্যেক দিন কোনো না কোনো বাহানায় আমার সঙ্গে বাইরে যেত। এমনকি সেদিন আমি ভাবির ব্যবহার দেখে খুব আশ্চর্য হয়েছিলাম। কারণ ভাবি যখন আমার মোটরসাইকেলের পেছন দিকে বসতো, তখন সে আমাকে অনেক জোরে চেপে জড়িয়ে ধরেছিল। আমার ভাবি কোনো না কোনো বাহানায় আমাকে সবসময় যেন ছোঁয়ার চেষ্টা করত। আমার প্রতি ভাবির ব্যবহার কোন দিকে ইশারা করছিল সেটা আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম। একদিন আমার দাদা যখন অফিস থেকে বাড়ি ফিরে আসেনি, তখন ভাবি আমার ঘরের ভিতরে ঢুকে আমার হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে যায়। তারপর ভাবির ঘরের ভিতরে ঢুকে ভাবির দিকে চোখ পড়তেই আমি তাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। কারণ ভাবি ওই সময় একটা নীল রঙের নাইট ড্রেস পরেছিল এবং ওই ড্রেসে তাকে পরীর মতো দেখাচ্ছিল। ওই সময় ভাবিকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এক সুন্দরী পরীর আগমন ঘটেছে। তারপর আমার কিছু বলার আগেই ভাবি আমাকে জিজ্ঞেস করলো, আজিজ, বলো না, আমাকে এই নাইট ড্রেসে কেমন দেখাচ্ছে? আমি তখন অনেক বেশি লজ্জিত হয়ে মাথা নিচু করে বললাম, ভাবি, তোমাকে এই ড্রেসে খুব সুন্দর লাগছে। ভাবি তখন খুব খুশি হয়ে আমার হাতটাকে চেপে ধরে বলল, আজিজ, আমার কাছে আরও দুটো ড্রেস আছে, আমি সেগুলো পরে আসছি। সে এমনভাবে আমার কাছে বায়না করত যে আমি সেগুলোকে না বলতে পারতাম না, অথচ আমার নিজেকেই খারাপ লাগতো। তারপর আবার ভাবির ব্যবহার দেখে এক এক সময় মনে হতো ভাবি হয়তো খামখেয়ালি স্বভাবের, আমি হয়তো তার ব্যাপারে ভুল ভাবছি। আমি নিজেও ঠিক বুঝতে পারছিলাম না কোনটা সঠিক এবং কোনটা ভুল। ওই সময় আমার কাছে ভাবি যে আবদারগুলো করছিল সেগুলো আমার মোটেও ভালো লাগছিল না। তাও আমি চুপচাপ সহ্য করছিলাম, শুধু এটা ভেবে যে সে আমার দাদার বউ। তারপর ভাবি আমার উপস্থিতিতে পর্দার আড়ালে গিয়ে যখন নিজের জামা পরিবর্তন করছিল, তখন তার শরীরের 6টা পর্দার মধ্যে ফুটে উঠছিল এবং সেটা দেখে আমার শরীরে একটা আলাদা রকম অনুভূতি জেগে উঠেছিল। আমি অনেক বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম। তারপর আমার মনে হলো যে আমার মনে ভাবির জন্য যে অনুভূতি জেগেছে সেটা একদম ঠিক নয়। তারপর আমি নিজেকে কন্ট্রোল করলাম। তারপর আমি আর ভাবির অপেক্ষা না করেই সেই ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে এসেছিলাম। কারণ আমি বুঝতে পেরেছিলাম এগুলো ঠিক নয়। ভাবিকে ওই অবস্থায় দেখার পরে আমার মনের ভিতরে যে আবেগটা জেগেছিল সেটা কিন্তু ঠিক নয়। তারপর আবার ভাবলাম, ভাবি চাইলে তো বাথরুমের ভিতরে গিয়ে জামা পরিবর্তন করতে পারত। তাহলে সে কেন আমার সামনে পর্দার আড়ালে গিয়ে নিজের জামা পরিবর্তন করেছিল? আমি কিছুই বুঝতে পারছিলাম না যে ভাবি কি নির্দোষ ছিল, নাকি সে জেনে বুঝে আমাকে নিজের দিকে আকর্ষণ করার জন্য এইসব করত। সেদিন সারা রাত ভাবির কথা ভাবতে ভাবতেই আমার কেটে যায়। এমনকি দাদা অনেক সময় রাতের বেলা বাড়ি ফিরে আসতে না পারলে ভাবি আমার ঘরের ভিতরে চলে আসতো ঘুমানোর জন্য। ভাবি বলতো তাকে নাকি একা ঘুমোতে ভয় লাগে, তাই আমি তখন সোফার মধ্যে ঘুমোতাম এবং ভাবি বিছানায় ঘুমোতো। পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে যখন সকালের জলখাবার খাচ্ছিলাম, তখন ভাবির মোবাইলে একটা ফোন আসে। তারপর ফোনে কথা বলার পরে ভাবি আমার মাকে ও দাদাকে বলল তার এক প্রিয় বান্ধবী নাকি খুব শরীর খারাপ, তাই সে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাবে। আমার দাদা ও মা তখন ভাবিকে তার বান্ধবীর বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছিল। ভাবি তখন মাকে বলল, মা, আপনার ছেলে তো অফিসে চলে যাবে, তাহলে আমি আজিজকে সঙ্গে নিয়ে যাব? মা তখন আমার দিকে তাকিয়ে বললেন, আজিজ, তুমি তোমার ভাবিকে সঙ্গে নিয়ে তার বান্ধবীর বাড়ি থেকে ঘুরে এসো। মায়ের কথা শুনে আমি তখন অনেক বেশি বিস্মিত হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললাম, মা, আমি ভাবির সঙ্গে যেতে পারবো না। আমার এখন জিম ক্লাস আছে। আমি যখন ভাবির সঙ্গে যেতে রাজি হয়নি, তখন ভাবি আমার মাকে জড়িয়ে ধরে বলল, মা, দেখছেন তো আজিজ কত অহংকার দেখাচ্ছে। আসলে আমার মা ভীষণ সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন, তাই আমার মাকে বোকা বানানো খুব সহজ কাজ ছিল। আমার দাদা তখন আমাকে বলল, আজিজ, তুমি জিম ক্লাসে পরে চলে যাবে, এখন তুমি তোমার ভাবিকে নিয়ে যাও না। দাদার কথা শুনে আমি আর অমান্য করতে পারিনি, তাই আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও ভাবিকে তার বান্ধবীর বাড়িতে নিয়ে যেতে হয়। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি
যে সেদিন আমার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে ভাবির মনে আমার প্রতি এই সব ছিল। ভাবির বান্ধবীর বাড়িতে যাওয়ার পরে আমার সঙ্গে যা হয় সেটা শুনে আপনারাও চমকে উঠবেন। ভাবির বান্ধবীর বাড়িতে যাওয়ার পরে দেখি ভাবির বান্ধবী ওই বাড়িতে একাই শুয়েছিল। ওই বাড়িতে ভাবির বান্ধবী ভাড়া থাকতো। তারপর ভাবির বান্ধবী আমাদের কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়ে বলল, "আমি তো অসুস্থ, তাই বাইরে থেকে কিছু খাবার আনিয়েছি।" তারপর সেই কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরে জানি না কেন আমার মাথা ঘুরতে শুরু হয়। আমার মাথা যখন ঘুরে ওঠে তখন ভাবি আমাকে ধরে নেয়। আমার শরীর খারাপ দেখে ভাবির বান্ধবী ভাবিকে বলল আমাকে ভেতরের ঘরে নিয়ে যেতে। তারপর আমার ভাবি নিজের ঘাড়ে আমার হাত রেখে আমাকে জড়িয়ে ধরে ভেতরের ঘরে নিয়ে গিয়ে যখন বিছানায় শুইয়ে দেয়, তারপরে আমার আর কোনো হুঁশ জ্ঞান ছিল না। প্রায় ২ ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে আসে। তারপর চোখ খুলে যা দেখি তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারণ আমার পাশে ভাবি বস্ত্রহীন অবস্থায় শুয়েছিল। তারপর আমার যখন জ্ঞান ফিরে আসে তখন সে একটা চাদর নিজের গায়ে জড়িয়ে আমার দিকে তাকিয়ে যখন মুচকি হাসল, তখন আমি অনেক বেশি অস্থির হয়ে ঘাবড়ে গিয়ে বিছানা থেকে নিচে নেমে বললাম, "ভাবি, এসব কি? আমার কিছু মনে নেই কেন? আমি কি করেছি?" ভাবি তখন নিজের গায়ে চাদর মুড়ি দিয়ে বিছানা থেকে নিচে নেমে আমার কাছে এসে আমার গাল দুটোকে টিপে দিয়ে বলল, "আজিজ, তুমি আমার সঙ্গে আজ সব কিছু করেছ।" আমি তখন অনেক বেশি অস্থির হয়ে ভাবির হাতটাকে আমার গাল থেকে সরিয়ে দিয়ে বললাম, "না, এটা ঠিক হয়নি। এটা অনেক বড় পাপ হয়ে গেছে আমার থেকে। আমি কিভাবে এই রকম নোংরামি করতে পারলাম? ছি! ঘৃণা হচ্ছে আমার নিজের উপরেই।" তারপর আমি ভাবির সামনে হাত জোর করে বললাম, "ভাবি, যা হওয়ার সেটা হয়ে গেছে। তাই এই সব কিছু ভুলে যাও এবং আমাকে ক্ষমা করে দাও।" ভাবি তখন মুচকি হেসে আমার হাতটাকে চেপে ধরে বলল, "দেখো আজিজ, আমাদের মধ্যে কোনো কিছুই ভুল হয়নি। এটা তোমার ও আমার ভালোবাসা।" আমি তখন ভাবির হাতটাকে দূরে সরিয়ে দিয়ে বললাম, "এটা তুমি কি কথা বলছো? তুমি আমার ভাবি, তাই আমাদের মাঝে যা হয়েছে সেটা ভুলে যাও।" ভাবি তখন অনেক বেশি রেগে গিয়ে আমাকে বলল, "দেখো আজিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আমি তোমার দাদাকে নামমাত্র বিয়ে করেছি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি এবং আজ থেকে তুমি শুধু আমার।" ভাবির কথা শুনে আমার মাথা পুরো ঘুরে ওঠে। আমি তখন ভাবিকে হুমকি দিয়ে বললাম, "দেখো ভাবি, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি দাদা ও মাকে তোমার ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দেব। এবং সবকিছু শোনার পরে দাদা তোমাকে কিন্তু বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিবে।" আমার কথা শোনার পরে ভাবি অনেক জোরে জোরে হেসে নিজের মোবাইলটা অন করে কিছু ছবি দেখালো। যেই ছবিগুলোতে আমি ও ভাবি অর্ধনগ্ন অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। সেই ছবিগুলো দেখিয়ে ভাবি আমাকে হুমকি দিতে শুরু করে এবং আমি খুব ভালোভাবেই জানতাম যে ওই ছবিগুলো আমার দাদাকে দেখালে তো আমার দাদা আমাকেই খারাপ ভেবে বসতো। ভাবির কথা শুনে আমি বুঝে গেছিলাম যে আমার প্রতি ভাবির মতিগতি ঠিক নেই। এমনকি ওই সব কিছু ভাবির চালাকি ছিল। ভাবি নিজে তার বান্ধবীকে বলে আমার কোল্ড ড্রিঙ্কসে নেশার ঔষধ মিশিয়েছিল এবং ভাবি এই সব কিছু আগে থেকে প্ল্যান করে রেখেছিল। সেদিন বাড়ি ফিরে আসার পরে আমি মাকে ও দাদাকে বলেছিলাম যে আমি এবার বিয়ে করতে চাই। আসলে আমি ভেবেছিলাম আমি বিয়ে করে নিলে ভাবির কাছে আর কোনো উপায় থাকবে না আমাকে হুমকি দিয়ে তার সঙ্গে নোংরা কাজ করানোর। কারণ সেদিনের পর থেকে ভাবি আমাকে হুমকি দিত তার সঙ্গে সম্পর্ক করার জন্য এবং আমি রাজি না হলে সে ওই ছবিগুলো আমার মা ও দাদাকে দেখানোর হুমকি দিত। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে যেই মহিলাকে আমি মা সম্মান ভাবি মনে করতাম, সেই মহিলার মনে আমার প্রতি অন্য কিছু ছিল। আমি তো অনেক দুর্বিধায় পড়ে গেছিলাম এবং এই কথাগুলো আমি কাউকে বলতেও পারছিলাম না। তাই আমি নিজে থেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। যদিও বা আমার ওই সময় বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। ভেবেছিলাম আমি অন্য মেয়ের সঙ্গে বিয়ে করে নিলে দাদার সংসারটা বেঁচে যাবে। তারপর আমি যখন বাধ্য হয়ে বিয়ে করতে চাই, তখন দাদা ও মা আমার বিয়ের জন্য রাজি হয়ে যায় এবং ১ মাসের মধ্যেই আমার বিয়ে হয়। আমি ভেবেছিলাম এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার ভাবি এতটা নিচে নেমে যাবে। আমার মনে তো ভাবির জন্য শুধু শ্রদ্ধা ছিল। আমি তাকে কোনোদিন সেরকম চোখে দেখিনি।
কিন্তু ভাবি বলেছিল সে নাকি শুধুমাত্র আমার জন্য আমার দাদার সঙ্গে বিয়ে করেছিল। সে ভেবেছিল বিয়ের পরে আমার সঙ্গে আমোদ ফুর্তি করবে ও তার সৌন্দর্য দেখিয়ে আমাকে নিজের দিকে আকর্ষণ করবে এবং আমার সঙ্গে নিজের শারীরিক চাহিদা পূরণ করবে। আর আমার দাদাকে শুধু টাকার দিক দিয়ে ব্যবহার করবে। কিন্তু আমার ভাবির মনোকামনা পূরণ হয়নি। এই রকম নোংরা মানসিকতার মানুষও আমাদের সমাজে বাস করে। এগুলো ভাবতে কিন্তু আশ্চর্য লাগে। আশ্চর্য লাগলেও এটাই সত্যি। তারপর বিয়ের পরে ফুলশয্যার রাতে আমি যখন আমার বউয়ের কাছে যাই তখন তাকে কিছু বলার আগেই আমি ঘুমিয়ে পড়ি। ভেবেছিলাম ফুলশয্যার রাতে আমার বউকে সব কিছু সত্যি কথা বলে দেব যে আমার ভাবি আমার সঙ্গে কী করেছে এবং এতে আমার কোনো দোষ নেই। কিন্তু আমার এত বেশি ঘুম পাচ্ছিল যে আমার বউয়ের সঙ্গে সময় কাটাতে পারিনি। কারণ আমার ভাবি ইচ্ছে করে দুধের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল এবং সেই দুধ যখন আমি খেয়েছিলাম তখন আমি শুয়ে পড়েছিলাম এবং ভাবি ইচ্ছে করে আমার দুধের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়েছিল যাতে আমি আমার বউয়ের সঙ্গে ফুলশয্যার রাত করতে না পারি। আমার ভাবি কখনোই চায়নি যে আমি অন্য কাউকে বিয়ে করি। তাই ভাবি আমার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তাকে অপয়া প্রমাণ করার চেষ্টা করেছিল। কারণ ভাবি আমার বিয়েতে কোনো রকমভাবে বাধা দিতে পারেনি। তাই সে আমার বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার ফন্দি এঁটেছিল। তাই ভাবি নিজেই প্রত্যেকটা কাজকে খারাপ করে দিয়ে আমার বউকে দোষারোপ করত এবং মাকে আমার বউয়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতো, যাতে মা আমার বউকে ঘৃণা করে ও আমার বউকে যাতে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু আমার মা ভাবির কথায় বিশ্বাস করতো না। আমি কিন্তু তখনও ভাবির ব্যাপারে আমার দাদা ও মাকে কিছু বলতে পারিনি। কারণ আমি খুব ভালোভাবেই জানতাম যে কোনো প্রমাণ ছাড়া দাদাকে যদি ভাবির ব্যাপারে বলি তাহলে দাদা তো আমাকেই খারাপ ভেবে বসবে। তাই আমি সেই দিনের অপেক্ষায় ছিলাম যেদিন আমি ভাবির ব্যাপারে প্রমাণসহ দাদাকে দেখাতে পারবো যে ভাবি কতটা নোংরা মানসিকতার মানুষ এবং সে আমার সঙ্গে কত বড় অন্যায় করেছে। এমনকি আমার বিয়ের পরেও ভাবি আমাকে বিরক্ত করত। সে সুযোগ বুঝে ঘরের ভিতরে ঢুকে পড়তো ও আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করত। আমি তখন তার এই নোংরা ব্যবহারের জন্য খুব বিরক্ত হতাম এবং আমি বুঝতে পেরেছিলাম যে ভাবির সত্যিটা খুব তাড়াতাড়ি যদি সবার সামনে না নিয়ে আসি তাহলে আমার পরিবারে কিন্তু অশান্তির সৃষ্টি হবে। কারণ আমার বউকে আমি কোনোভাবেই ঠকাতে চাইনি। তাই ভাবির নোংরামি সবার সামনে নিয়ে আসার জন্য আমি একটা ফোন দিয়ে এঁটেছিলাম। আমার দাদা তো ভাবিকে অনেক ভালোবাসতো, কিন্তু ওই মহিলা আমার দাদাকে ঠকাচ্ছিল। আর এই সব কিছু জানার পরেও আমি কিভাবে হাতে হাত দিয়ে চুপচাপ বসে থাকতাম। আমি জানতাম যে ভাবির সত্যিটা সবার সামনে এলে দাদার সংসার কিন্তু ভেঙে যাবে। কিন্তু সত্যিটা সবার সামনে নিয়ে আসা ছাড়া আমার কাছে আর কিছু উপায় ছিল না বা আমার কিছু করার ছিল না। কারণ ওই মহিলা দিনরাত উঠতে বসতে আমাকে ওই নোংরা ছবিগুলো দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার হুমকি দিত। তারপর সেদিন আমি আমার মাকে ছোট খালার বাড়িতে রেখে এসেছিলাম এবং দাদা নিজের অফিসের কাজে ২ দিনের জন্য দিল্লি শহরে চলে গেছিল এবং আমিও ২ দিনের জন্য ট্যুরে গেছিলাম। সেদিন বাড়িতে আমার বউ ও ভাবি ছিল, আর কেউ ছিল না। আমার ভাবি তো এটাই জানতো যে আমরা সবাই নিজেদের কাজে বেরিয়েছি। কিন্তু আসল ব্যাপারটা তো আমি, দাদা ও মা জানতাম। আসলে সেদিন আমরা কোত্থাও যাইনি। আমরা তো বাড়ির আশেপাশেই ছিলাম এবং এই ব্যাপারে আমার ভাবি কিছু জানতো না। কিন্তু আমার বউ সবকিছুই জানতো। তারপর সন্ধেবেলায় আমার বউ যখন ঘরের ভিতরে আরাম করছিল তখন আমার ভাবি নিজের মাথায় নিজেই আঘাত করে দিয়ে চিৎকার করে আমার বউকে বারান্দা ঘরে ডাকে। আমার বউ যখন বারান্দা ঘরে এসে দেখে যে ভাবির মাথা থেকে রক্ত পড়ছে, তখন সে অনেক বেশি ঘাবড়ে গিয়ে ভাবির মাথায় হাত দিয়ে বলল, "ভাবি, তোমার কি হয়েছে? তোমাকে কে আঘাত করেছে? তোমার মাথা থেকে তো রক্ত বের হচ্ছে।" ভাবি তখন অনেক জোরে জোরে হেসে আমার বউকে বলল, "আমাদের বাড়িতে কিছু ডাকাত এসেছিল। সেই ডাকাতেরা আমাকে যখন আঘাত করে তখন আমি বেহুঁশ হয়ে পড়ে যাই আর তোকে তারা প্রাণে শেষ করেছে। এই কথাটা আমি বাড়ির সবাইকে বলবো।" তারপর আমার বউয়ের কিছু বলার আগেই ভাবি আমার বউকে লাঠি দিয়ে আঘাত করে। আসলে সে আমার বউকে প্রাণে শেষ করে দিতে চেয়েছিল। তারপর ভাবি আমার বউকে দেওয়ালে একটা ধাক্কা মেরে দিয়ে বলল, "তুই আমার ও আজিজের মাঝখানে চলে এসেছিস। আমি আজিজকে ভালোবাসি। আজিজ শুধু আমার।
তাই তোকে আমার রাস্তা থেকে সরতে হবে এবং সেটার একটাই উপায় আছে, সেটা হচ্ছে তোকে প্রাণে শেষ করে দেওয়া। এই বলে ভাবি যখন আমার বউয়ের গলা টিপে ধরে তখন আমরা তাড়াতাড়ি ঘরের বাইরে থেকে ভিতরে এসে ঢুকে পড়ি এবং ভাবিকে টেনে হিঁচড়ে আমার বউয়ের থেকে দূরে সরাই। আমরা এর সবটাই ঘরের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে সবকিছু দেখেছিলাম যে ভাবি কিভাবে নিজের পাগলামি শুরু করেছিল এবং আমার দাদাও নিজের চোখে সবকিছু দেখেছিল ও শুনেছিল যে আমার ভাবি একজন চরিত্রহীন মহিলা। সে আমাকে পাওয়ার জন্য এত বেশি পাগলামি শুরু করেছিল যে সেটা সহ্যের বাইরে। আমি আগের দিন রাতেই দাদাকে, মাকে ও আমার বউকে আমার ও ভাবির ব্যাপারে সবকিছু সত্যি কথা বলে দিয়েছিলাম। তারপর আমার দাদা সবকিছু দেখার ও শোনার পরে ভাবির গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, "নির্লজ্জ মহিলা! আমার ভাই তোর থেকে অনেক ছোট। তুই কিভাবে পারলি ওই ছেলেটার সঙ্গে এইসব নোংরামি করতে?" ভাবি তখন আশ্চর্য হয়ে আমাদের দিকে তাকিয়ে দাদাকে বলল, "তোমরা সবাই তো নিজের কাজে গেছিলে, তাহলে এখানে কেন?" আমি তখন ভাবিকে বললাম, "তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্যই আমরা বাড়ির বাইরে যাওয়ার নাটক করেছিলাম।" তারপর দাদা অনেক বেশি রেগে ভাবিকে বলল, "আমি তোকে অনেক বিশ্বাস করতাম ও অনেক ভালোবাসতাম, কিন্তু তুই আমার ভালোবাসার যোগ্যই নয়। তুই আমাকে ঠকিয়েছিস, তাই আজ থেকে তোর সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। তোর মতো স্বার্থপর ও নির্লজ্জ মহিলার সঙ্গে আমি সংসার করতে পারবো না।" এই বলে আমার দাদা ভাবিকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল এবং ৩ মাসের মধ্যেই ভাবিকে ডিভোর্স দিয়েছিল। আমি দাদাকে বলেছিলাম সে যাতে ভাবিকে একটা সুযোগ দেয়, কিন্তু দাদা খুব ভালোভাবেই বুঝে গেছিল যে ওই মহিলার কোনো দিন পরিবর্তন হবে না। তাই আমার দাদা তাকে ডিভোর্স দিয়েছিল। এখন আমি আমার বউয়ের সঙ্গে অনেক ভালো আছি এবং সুখে আছি, কিন্তু দাদাকে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। দাদা বাড়িতে থাকলে আমি সবসময় তার সঙ্গেই থাকি। আমি তাকে একটা মুহূর্ত একা ছাড়ি না, কারণ সে আঘাত পেয়েছিল এবং যেই আঘাতটা ঠিক হতে অনেকটাই সময় লাগবে। ওই ঘটনার পরে আমার মাও ভীষণভাবে কষ্ট পেয়েছিল, কারণ আমার মা ভাবিকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতো। এখন আমার বউ আমার মায়ের দেখাশোনা ও যত্ন নেয়। আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে। আমার বউ বাড়িতে সবার খেয়াল রাখে। কোনো ব্যক্তিকে ভালোবাসা বা পছন্দ করা এটা অপরাধ নয়, কিন্তু ওই ব্যক্তিকে পাওয়ার জন্য পাগলামির সীমা পার করে দেওয়া সেটা ভুল। কাউকে জোর করে মেরে বা হুমকি দিয়ে তার ভালোবাসা কখনোই পাওয়া যায় না। ভালোবাসা তো পাওয়া যায় ভালোবাসা দিয়ে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।